আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির অর্থ এবং আর্থিক নীতি এই অধ্যায়ের 10ম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, এই অধ্যায়ের আলোচনাগুলো আমি মনে করি তোমাদের কাছে কঠিন বলে মনে হওয়ার কথা না। তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে এগুলো শেষ করে ফেলেছ, আমি বিশ্বাসটা রাখি। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থের পরিমাণ তত্ত্বের পিসারীয় ভাষ্যটি ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই এটার আরও কিন্তু নাম আছে। এটাকে লেনদেন মানে নগদ লেনদেন ভাষ্য বলা হয়, আবার ফিশারের বিনিময় সমীকরণ হিসেবেও বলা হয়। ঠিক আছে, যেভাবে আসুক তোমরা আসলে খেয়াল করবে, তারপর প্রশ্নে আনসার করবে। এই ছিল আজকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনাটা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থের পরিমাণ তত্ত্বের নগদ লেনদেন ভাষ্য বা ফিশারের বিনিময় সমীকরণ। ঠিক আছে, লক্ষ্য করো তার হিস্ট্রিক্যাল কিছু কথা বলি। এই যে অর্থের মূল্য নির্ধারণ এবং এর যে মূল্যের পরিবর্তনের কারণ সম্পর্কে সর্বাপেক্ষা পুরাতন এবং প্রচলিত তত্ত্ব হল ফিশারের বিনিময় সমীকরণ। অর্থাৎ অর্থের পরিমাণ তত্ত্বের সবচেয়ে পুরাতন বা মানে যেটাকে আমরা বলি এবং প্রচলিত তত্ত্বটি হল ফিশারের বিনিময় সমীকরণ। তিনি কে ছিলেন? যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 1911 সালে তার বিখ্যাত একটি বই দ্য পারচেসিং পাওয়ার অফ মানি, এইটা মনে রাখবে। এই বইটির লেখক কে বা তার বিখ্যাত বইটির নাম কি? এই মানে বইতে অর্থের মূল্য এবং অর্থের পরিমাণ নিয়ে বক্তব্য প্রদান করেন, আর তার এই বক্তব্যটাই তার নিজের নাম অনুযায়ী অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্য হিসেবে পরিচিতি লাভ করে। আমি আবার কথাটা বলছি, তুমি কয়েকটা কথা ভাগ করে নাও। যে অর্থের পরিমাণ তত্ত্বের যে সর্বাপেক্ষা পুরাতন এবং প্রচলিত যে তত্ত্বটা হলো কার? ফিশারের বিনিময় সমীকরণ। তিনি কে ছিলেন? যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তার বিখ্যাত বইটার নাম কি এবং বইটা কত সালে পাবলিশড হয়েছে? এখন এই কথাটা বলছি, 1911 সালে তার বিখ্যাত যে গ্রন্থ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি, এই বইতে অর্থের মূল্য এবং অর্থের পরিমাণ নিয়ে যে বক্তব্যটা প্রকাশ হয় সেটি তার নাম অনুযায়ী কি হয়? অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্য হিসেবে পরিচিতি লাভ করে। তিনি আসলে কি বলছেন? তার কথাটা কি ছিল? তিনি বলছেন অর্থের যেই কথাটা আসে, দেখো এখানে একটু কথা বলে নেই, যে দ্রব্যের মূল্যের মতো অর্থেরও চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হয়? মূল্য নির্ধারিত হয়। অর্থাৎ দ্রব্যের দাম যেভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে, অর্থের মূল্য অর্থের চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হয়? নির্ধারিত হয়ে থাকে। এখানে তিনি আরো কিছু কথা বলছে, লক্ষ্য করো, এইটি হচ্ছে মূল কথাটা, যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় অর্থের যোগান যে হারে বাড়ে, দাম স্তরও সে হারে বাড়ে এবং অর্থের মূল্য একই হারে কমে। অর্থাৎ এখন যদি তুমি উদাহরণ হিসেবে বলো যে অর্থের যোগান যদি দ্বিগুণ হয়, তাহলে অবশ্যই দাম স্তরও কি হবে? দ্বিগুণ হবে। আর অর্থের মূল্য কি হবে? অর্ধেক হয়ে যাবে। উল্টো দিকে কথাটা ঠিক এভাবেই। তাহলে উল্টা আবার যদি বলি, বিপরীত কথা যদি বলি, অর্থের যোগান যে হারে কমে, দাম স্তরও একই হারে কমে, তবে অর্থের মূল্য একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের মূল্য কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এই ছিল মূল বক্তব্যটা। এখন এখানে আমরা দুইটা ভাগে আলোচনা করার আগে কিছু অনুমিত শর্ত আছে, এই শর্তগুলোর আলোকে ওনার এই তত্ত্বটি কার্যকরী। প্রথমত আমরা বলছি পুনর্নিয়োগ বিদ্যমান। ওনার এই তত্ত্বটা তখনই কার্যকর হবে
যখন ধরে নেওয়া হয় অর্থনীতি কি আছে, পুনর্নিয়োগ বিরাজমান আছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচ্য। ঠিক আছে, অর্থকে আর অন্য কোনো যে ফাংশন এখানে দেখানো হচ্ছে না, শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থটা এখানে কি করতেছে, কাজ করতেছে। স্বল্পকালে অর্থের প্রচলন গতি স্থির। অর্থের প্রচলন গতিটা কি? অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় যতবার হাত বদল হয় সেটাকে বলা হয় অর্থের প্রচলন গতি। কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে স্বল্পকালে অর্থের প্রচলন গতিটা কি থাকবে, স্থির থাকবে। এটা নির্দিষ্ট, যেটা ধরে নেওয়া হয় এটাই একটা নির্দিষ্ট থাকবে। মূল্যস্তর একটি নিষ্ক্রিয় উপাদান। ঠিক আছে, এখানে মূল্যস্তরটা স্বয়ংক্রিয় না, এখানে নিষ্ক্রিয় উপাদান হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে স্বল্পকালে মোট লেনদেনের পরিমাণ স্থির থাকবে। অর্থাৎ এক্ষেত্রে লেনদেনের পরিমাণটাও কিন্তু যে পরিবর্তনশীল না, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে বা স্থির থাকবে। এই ছিল আমাদের অনুমিত শর্তগুলো। এখন এক্ষেত্রে আমরা 2টা দিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে বলে আসছিলাম মূল বক্তব্যের মধ্যে, দ্রব্যের দাম যেভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়, অর্থের মূল্য ঠিক তেমনি অর্থের চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে এখন আমার জানা দরকার অর্থের চাহিদা কি জিনিস আর অর্থের যোগানটাই বা কি জিনিস। তাহলে প্রথমে আমরা আসছি অর্থের চাহিদার কথা। খেয়াল করো, একটি নির্দিষ্ট সময়ে যে একটি দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় সেগুলো ক্রয় বিক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটাকে বলা হয় অর্থের চাহিদা। এখন যদি আমরা কথাটা একটু দেখি, দেখো যে একটি নির্দিষ্ট সময়ে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাকে বলা হয় অর্থের চাহিদা। এখন মনে করো যে কোনো একটা স্থানে অর্থের দাম স্তর, এখানে দাম স্তর বলতে আসলে দাম বলতে এখানে দাম স্তরটাকে বোঝানো হচ্ছে গড় দামটাকে। মনে করো দাম স্তর হচ্ছে 30 টাকা করে, আর ওইখানে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ হচ্ছে 100 একক। তাহলে কত টাকার প্রয়োজন? 100 গুণন 30, 3000 টাকার প্রয়োজন। এটি হচ্ছে অর্থের চাহিদা। ঠিক এই কথাটা এখানে লেখছি, দেখো। যেমন দ্রব্য সামগ্রীর দাম যদি ফি এবং ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ যদি টি হয়, তাহলে অর্থের চাহিদা এমডি মানি ডিমান্ড সমান সমান কি হবে? ফি ইন্টু টি হবে। ফি হচ্ছে দাম স্তর আর টি হচ্ছে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। তাহলে একসাথে আমি লিখতে পারি যে সমান সমান কি পিটি, অর্থাৎ অর্থের চাহিদা এমডি সমান সমান কি হবে? পিটি হবে। এবার আসি অর্থের যোগান। লক্ষ্য করো অর্থের যোগানটা কাকে বলে। ঠিক আছে, অর্থের যোগান বলতে আমরা কি বুঝি? বলছে একটা নির্দিষ্ট সময়ে একটি দেশে প্রচলিত অর্থের পরিমাণটাকে বলা হয় অর্থের যোগান। কিন্তু এখানে আরও কিছু কথা কিন্তু আমাদের আছে। এই প্রচলিত অর্থের পরিমাণটাকে অর্থের প্রচলন গতি দ্বারা গুণ করে কিন্তু আসলে প্রকৃত অর্থের যোগানটাকে পাওয়া যায়। এখানে দেখো কথাটা কিন্তু আনছি, আমি একটু আগে একটা সংজ্ঞা বলেছিলাম অর্থের প্রচলন গতি, এই কথাটাও কিন্তু এখানে আছে যে একটি নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থের যোগান বলা হয়। অর্থের প্রচলন গতির উপর অর্থের যোগান কিন্তু নির্ভর করে। বলছে একটি নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা যতবার হাত বদল হয় তাকে অর্থের প্রচলন গতি বলা হয়। এটা কিন্তু তোমার সঙ্গে 1 নম্বরের প্রশ্নের জন্য প্রয়োজন হতে পারে। তাহলে একটু লক্ষ্য করো, মনে করো একটা দেশে অর্থের যোগান আছে 5000 কোটি টাকা, আর নির্দিষ্ট সময়ে বা 5000 কোটি না, আমি আর একটু কমাই বলি, মনে 500 টাকা, তাহলে হিসাবটা আমার বলতে আরো সুবিধা হবে। আর এই নির্দিষ্ট সময়ে এই 500 টাকাটা 4 বার হাত বদল হয়েছে, তাহলে কি হবে? এখানে মোট অর্থের যোগান যায় দাঁড়ালো কত? এই অর্থের পরিমাণটাকে তার প্রচলন গতি দিয়ে গুণ করো, তাহলে 2000 টাকা। তার মানে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থকে তার প্রচলন গতি দ্বারা গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অর্থের যোগান ওই নির্দিষ্ট সময়ের। তাহলে এখানে আমরা দেখাইছি, দেখো যে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে মোট অর্থের যোগান যদি এম এবং অর্থের প্রচলন গতি যদি ভি হয়, তাহলে অর্থের মোট যোগান হবে কত? এম এস মানে সাপ্লাই সমান এম ইন্টু ভি সমান এম ভি হবে। এটা হচ্ছে অর্থের যোগানের পরিমাণ।
এখন আসো, আমরা কি বলছিলাম, অর্থের মূল্য কিভাবে নির্ধারিত হবে? অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার মাধ্যমে। তাহলে এখন আমরা ভারসাম্যের দিকে যেতে পারি। দেখো, এই কথাটার মধ্যে অ্যানিমেশন দেওয়া হয় না, এই জন্য এটা আগেই চলে আসছে। লক্ষ্য করো, ফিশার নিম্নলিখিতভাবে সমীকরণটি প্রকাশ করেন কিভাবে? দেখো, আমরা বলছিলাম চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে, অর্থের চাহিদা এবং যোগান। এমডি এমএস। এমডি অর্থের চাহিদা সমান কি পেয়েছিলাম? পিটি। আর যোগান সমান পেয়েছিলাম এম ভি। তাহলে পি সমান কি হবে? দেখো, টিটাকে এই পাশে নিয়ে আসলে উপরে এম ভি আর টিটা নিচে চলে আসছে। এটা ছিল ফিশারের বিনিময় সমীকরণ। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা আধুনিক যে চিন্তাবিদ, তারা দেখালেন যে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে শুধুমাত্র বিহিত মুদ্রাটাকে বিবেচনা করলেই হবে না। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এই বিহিত মুদ্রা ছাড়াও ব্যাংক মুদ্রা কিন্তু ভূমিকা পালন করতেছে, অর্থাৎ চেক, হুন্ডি ইত্যাদি কিন্তু ভূমিকা পালন করতেছে। আর এগুলোকে যখন সংযোজন করা হয় তখন এই সমীকরণটার একটা নতুন রূপ কিন্তু আমরা পাই। দেখো, এইটাকে আবারও দেখালাম, এমডি সমান এমএস। তাহলে এমডি সমান তো ঠিক আছে পিটি, আর এমএস সমান তার বর্ধিত অংশটা হচ্ছে এটা এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান। এখানে একটু কথা আমি বলে রাখি, তবে একটু মনে রাখবা, পি মানে দাম স্তর, টি মানে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ, এম হলো বিহিত মুদ্রার পরিমাণ, আর ভি হলো বিহিত মুদ্রার প্রচলন গতি। তাহলে এখন যে নতুন সংযোজিত অংশটা আসলো, এটা কি? এমন হচ্ছে কি ঋণপত্রের পরিমাণ, আর ভি ওয়ান হচ্ছে ঋণপত্রের প্রচলন গতি, যেহেতু ব্যাংক মুদ্রার কথা এখানে বললাম। ঠিক আছে, এখন দেখো, তাহলে পিটাকে যদি এটার মতো আগের মতো রাখি, তাহলে টিটা এদিকে চলে আসবে। তাহলে কি হবে? পি সমান এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান বাই টি। এখন ফিশারের বক্তব্যটা কি ছিল? যে অর্থের যোগান যদি যে হারে বাড়বে, দাম স্তরও সে হারে বাড়বে। এক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো স্থির থাকবে। অন্যান্য বিষয়গুলো বলতে এখানে অর্থের প্রচলন গতি আছে ভি ওয়ান এবং টি, এই যে প্রচলন গতিগুলো স্থির থাকবে, আর ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণটাও স্থির থাকবে। পরিবর্তন হবে কোনটা? এম এবং এম ওয়ান। আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে, গাণিতিক উদাহরণের মাধ্যমে আমরা দেখি। দেখো, ধরে নিলাম এই এম অর্থের যোগান হচ্ছে 100 টাকা বা 100 একক টাকাই বলি, 100 টাকা। এমন হচ্ছে 100 টাকা। এগুলো কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা এই দুইটাকে সমান ধরে নিছি। আর ভি সমান 4, অর্থাৎ অর্থের বিহিত মুদ্রার প্রচলন গতি ধরছি 4, আর ভি ওয়ান সমান ধরছি 4, আর ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ ধরছি 50 একক। তাহলে এখন যদি আমি এই সূত্রটার মধ্যে মানটা বসাই, এই সূত্রের মধ্যে দেখো তো কি হয়। এম এর জায়গায় 100, তারপরে এই ভি এর জায়গায় 4, এম ওয়ানের জায়গায় 100, ভি ওয়ানের জায়গায় 4, টি এর জায়গায় 50। তাহলে এবার গুণন করো তো, 4 দিয়ে 100 400 হয়, আবার 4 দিয়ে 100 400। দেখো তো, 400 যোগ 400 নিচে কত? 50। তো 400 যোগ 400 হলে কত হয়? 800 বাই 50। 50 দিয়ে যদি আমি 800কে ভাগ করি তাহলে কত পাই? 16। তাহলে আমরা দেখলাম এই অবস্থায় ঠিক অর্থের যোগান যদি এরকম থাকে এবং প্রচলনগত যদি এটা থাকে, তাহলে দাম স্তর পাওয়া যাচ্ছে কত? 16। এখন আমাদের কথা ছিল অর্থের যোগান যে হারে বাড়ে, দাম স্তরও সে হারে বাড়ে। আমরা এখন ভি ওয়ান এবং টি এগুলোকে স্থির রেখে এই এম এবং এম ওয়ানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা দেখতে পাবো দাম স্তরের পরিবর্তনটা। দেখো তো আমরা কি পাই? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের যোগান দ্বিগুণ হলে, অর্থাৎ ধরো এম সমান যদি 200 হয়, এম ওয়ান সমান যদি 200 হয়, আর বাকিগুলো কিন্তু স্থির আগের মতো, তাহলে সূত্রটাতে কি দাঁড়াচ্ছে? দেখো, পি সমান আগের সূত্রটা লিখলাম, মানটা বসাচ্ছি। দেখো, এম এর জায়গায় 200, আর ভি এর জায়গায় 4, এম ওয়ানের জায়গায় 200, ভি ওয়ানের জায়গায় 4, টি এর জায়গায় 50। তাহলে 4 দুগুণে কত? 800। এখানে 800। তাহলে দেখো, এখানে 800 যোগ 800 সমান কত? 1600 বাই 50। যদি 50 দিয়ে কাটাকাটি করি তাহলে কি হয়? 32। আগে পাইছিলাম কত? 16। তাহলে দেখো তো, অর্থের যোগান দ্বিগুণ করাতে দাম স্তর কি হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে।
তার মানে কথাটা প্রমাণিত হয়ে গেল যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় অর্থের যোগান যে হারে বাড়ে দাম স্তরও সে হারে বাড়ে। এখন আসো অর্থের মূল্যের কথা বলি। লক্ষ্য করো, আগে তুমি 16 টাকা দাম অবস্থায় 32 টাকা দিয়ে দুইটি দ্রব্য কিনতে পারতা, কিন্তু এখন দেখো তো যে অর্থের যোগান বাড়াতে দ্রব্যটির দাম হয়ে গেছে কত, 32। তাহলে তোমার এখন তুমি একটা দ্রব্য কিনতে পারতেছো 32 টাকা দিয়ে, আগে কিনতে পারতা দুইটা। তার মানে এই ক্রয় ক্ষমতা তোমার কি হয়েছে, কমে গেছে। ঠিক আছে, অর্ধেকে চলে আসছে। এজন্য বলা হয়েছে অর্থের যোগান যে হারে বাড়ে দাম স্তরও সে হারে বাড়ে, কিন্তু অর্থের মূল্য একই হারে কমে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এবার চিত্রের মাধ্যমে বিষয়টা দেখব। এই কথাগুলো আমরা বলে ফেলছি আগে। দেখো যে এখানে দেখা যায় V1 এবং T স্থির থেকে অর্থের যোগান দ্বিগুণ হলে দাম স্তরও দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য কি হয়, অর্ধেক হয়। ঠিক আছে, এখন আমরা এই বিষয়টাকে চিত্রের মাধ্যমে দেখব। চিত্রে ওয়াই অক্ষে হচ্ছে অর্থের পরিমাণ ও ওয়াই অক্ষে হচ্ছে দাম স্তর নির্দেশিত। এখানে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই কোণটাকে 45 ডিগ্রি কোণে একটা রেখা আঁকবো, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে নেব। 45 ডিগ্রি কোণে ও এ একটি রেখা টানি, ও এ একটি রেখা টানি। 45 ডিগ্রি কোণে অঙ্কিত রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখাটি থেকে দুটি অক্ষের দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ধরে নিচ্ছি প্রথমে অর্থের যোগান ছিল ও এম পরিমাণ, এ অবস্থায় দাম স্তর ছিল ওপি। এটা প্রকাশ করছি আমরা ই বিন্দু দ্বারা। এখন দেখো অর্থের যোগান আমরা বাড়াবো, বাড়াই করছি কত, ও এম1 পরিমাণ। ঠিক একইভাবে দাম স্তর বেড়ে হয়েছে কত, ও পি1। তার মানে অর্থের যোগানটা যে হারে বাড়ছে দাম স্তরও কি একই হারে বাড়ছে। এটাকে দেখাইছি আমরা কোন বিন্দু দ্বারা, এফ বিন্দু দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের একটা কথা পেয়ে গেলাম, অর্থের যোগানটা যে হারে বাড়ে দাম স্তরও ঠিক একই হারে বাড়ে। আবার উল্টা দিকে আসো, যে এখন যদি অর্থের যোগান কমিয়ে আমরা ও এম2 পরিমাণ করি, তাহলে দেখা যায় দাম স্তর কমে হয় কত, ও পি2। এটাকে প্রকাশ করলাম আমরা জি বিন্দু দ্বারা। এক্ষেত্রেও দেখা যায় অর্থের যোগানটা যে হারে কমে দাম স্তরও সে একই হারে কমে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের কিন্তু ব্যাখ্যা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। ফিশারের কথাটা কি ছিল, বলছিল অর্থের যোগান যদি দ্বিগুণ হয় দাম স্তরও কি হবে, দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য হবে অর্ধেক। আবার উল্টো দিকে অর্থের যোগান যদি অর্ধেক হয় দাম স্তরও কি হবে, অর্ধেক হবে, কিন্তু অর্থের মূল্য হবে দ্বিগুণ। ঠিক আছে, এই কথাগুলোই আমরা চিত্রের মাধ্যমে গাণিতিকভাবে এবং সূত্রের মাধ্যমে আমরা কি করলাম, তুলে ধরেছি। আমি আশা করি তোমরা এই ব্যাখ্যাটি বইয়ের সাহায্য নিয়ে ভালোভাবেই শেষ করবে, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই প্রশ্নটার কিছু সমালোচনা আছে। আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত কিন্তু এগুলো আর বলতে চাচ্ছি না। ঠিক আছে, এখানে দেখো যে সমালোচনাগুলো, যে পুনর্নিয়োগের কথা বলা হয়েছিল, যে ফিশারের পরিমাণ তত্ত্বটি যে বলা হয়েছে পুনর্নিয়োগ স্তর কার্যকর হলেই এই বিধিটি কি হবে, যদি পুনর্নিয়োগ স্তর বজায় থাকে বিধিটি কার্যকর হবে। কিন্তু কেবলমাত্র পুনর্নিয়োগ অবস্থায় অর্থের পরিমাণ তত্ত্বটি আপন সত্তায় কি হয় না, প্রকাশিত হয় না। অর্থাৎ এইটার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ কোনো কিন্তু বাস্তবে পুনর্নিয়োগ কোনো দেশেই কি নাই, এক মানে আসলে পুনর্নিয়োগ অবস্থা কোথাও বিরাজমান নাই। ঠিক আছে, তাহলে এই তত্ত্বটি তো আসলে বাস্তবায়ন করা কঠিন কাজ। তারপর অবাস্তব ধারণা 2 নাম্বার, V1T এগুলোকে আমরা অপরিবর্তিত ধরে নিছি, স্থির ধরে নিছি, তবে বাস্তবে এই অনুমান কিন্তু সত্য না। ঠিক আছে, M1 এটা পরিবর্তিত হলে টি এবং ভিও কি হতে পারে, অবশ্যই পরিবর্তন হতে পারে। এগুলোকে আমরা স্থির ধরে নিয়ে দেখছি, এই ব্যাখ্যাটা করা হয়েছে। তারপর অর্থের চাহিদার অপূর্ণতা, ফিশারের পরিমাণ তত্ত্বে শুধুমাত্র লেনদেনের জন্যই অর্থের চাহিদার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে লেনদেন ছাড়াও মানে এই যে আমরা সতর্কতামূলক অর্থের চাহিদার কথা জানছি, ফটকাজনিত অর্থের চাহিদার কথা জানছি, এই কথাগুলো কিন্তু এখানে উপেক্ষিত হয়েছে। তারপর অর্থের চাহিদার দিকটা উপেক্ষিত, অর্থাৎ এই পরিমাণ তত্ত্বে অর্থের যোগানের উপর অধিক কিন্তু জোর দেওয়া হয়েছে।
এই কারণে অর্থের চাহিদাটা কি হয়েছে এখানে উপেক্ষিত হয়েছে, অর্থাৎ অর্থের যোগানের উপর অধিক জোর দেওয়া হয়েছে। তাহলে এই যে অর্থের যোগানের উপর অধিক গুরুত্ব আরোপ করার কারণে তো এই তত্ত্বটা একপেশে হয়ে গেছে, কিন্তু মূল্যস্তর নির্ধারণে অর্থের চাহিদা এবং যোগানের কি আছে সমান গুরুত্ব থাকা উচিত। তারপরে আমরা যদি যেই কথাটা বলি নিষ্ক্রিয় অর্থের অস্তিত্ব, এই পরিমাণ তত্ত্বানুযায়ী দাম স্তর একমাত্র অর্থের যোগানের উপর কি করে নির্ভর করে, কিন্তু এই ধারণা সর্বাংশে কি না সত্য না। কারণ মোট অর্থের একটি অংশ সর্বদা কি থাকে অলস থাকে, সব অর্থ কিন্তু সক্রিয় থাকে না, যা দাম স্তরকে আদৌ প্রভাবিত করে না। অর্থনীতিতে মন্দার সময় এটা লক্ষণীয়। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই যে মূল্যস্তর বৃদ্ধির অন্যান্য কারণ উপেক্ষিত, মূল্যস্তর শুধুমাত্র অর্থের যোগানের উপরেই ডিপেন্ড করে না, অর্থের যোগানের কারণেই নির্ভর করে না, অন্যান্য কারণও আছে। ঠিক আছে, যেমন পাইকারি খুচরা পর্যায়ের মূল্যস্তরের মধ্যে পার্থক্য হতে পারে, তারপরে তোমার কালোবাজারের কারণে হতে পারে, মুনাফাখুরের কারণে, অনেক কারণগুলা এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই দাম স্তরের কথার এখানে, এই জন্য এখানে অবাস্তব কথা বলা হয়েছে। তারপর হচ্ছে বাণিজ্য চক্রের ব্যাখ্যা অবহেলিত। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব সঠিকভাবে বাণিজ্য চক্র ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, কারণ ফিশারের বক্তব্য অনুযায়ী অর্থের যোগান হ্রাস বৃদ্ধি করে বাণিজ্য চক্রের তেজি এবং মন্দাভাব দূর করা যায় না। অর্থাৎ যদিও আমরা এই তত্ত্বটির বিভিন্নভাবে কি করেছি সমালোচনা করেছি, কিন্তু তারপরও এই তত্ত্বটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। যাই হোক, এই ছিল মূলত আজকের আলোচনা। ঠিক আছে, তা এই আজকের এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে দুটি প্রশ্ন এখানে আমরা তুলে ধরেছি। ফিশারের বিনিময় সমীকরণটি লিখো, এটা অনেকবার পরীক্ষা আসছে। ঠিক আছে, অর্থের প্রচলন গতি কাকে বলে এটা আমি আলোচনা করেছি। সংক্ষিপ্ত বা বড় প্রশ্নতে একটি আলোচনা করলাম, অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্যটি ব্যাখ্যা করো বা বিনিময় সমীকরণটি ব্যাখ্যা করো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আলোচনাটি দীর্ঘ হয়েছে, কিন্তু তারপরেও আমি খুব দ্রুত এবং অনেক কথা বাদ দিয়ে বলেছি, তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে পড়াটি শেষ করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।